আসলে আমরা একটু দেখি, যেমন আমরা প্রায়শই বলে থাকি অশ্রু জল, অশ্রু জল। আচ্ছা এখন দেখেন তো অশ্রু জল বললে এটা আসলে ভুল। দেখেন অশ্রু মানে কি, অশ্রু মানে কি বলেন? পানি। জল মানে কি? জল মানেও পানি। অশ্রু মানে কি? মানে চোখের জল, আর জল মানে তো জলই। কাজেই এই যে অশ্রু জল যে আমরা যে ব্যবহার করে থাকি এটা ভুল। মানে অশ্রু মানেও পানি বা জল, আর জল মানে তো জল, তার মানে টোটালটা অর্থ দ্বারায় পানি পানি, মানে পানি শব্দটা দুইবার আসছে, তার মানে অশ্রু মানে যা, জল মানে ওটা। কাজে অশ্রু জল ব্যবহার করা যাবে না। হয় আপনি অশ্রু বলবেন চোখের অশ্রু, না হলে বলবেন চোখের জল। তার মানে এই জিনিসটা আপনাকে অশ্রু জল একসাথে ব্যবহার করলে সেটা ভুল হবে। এরকম আরো কিছু ভুল আছে, যেমন আসেন ইদানিং, ইদানিং কালে, এই ইদানিং কাল এই শব্দটা ভুল। কেন ভুল খেয়াল করে দেখেন। ইদানিং, ইদানিং মানেই কিন্তু একটা কাল, ভালো করে বুঝেন। ইদানিং মানে কি? ইদানিং মানে একটা কাল, মানে কেমন কাল? যে কালটা চলতেছে। কাল মানে তো বুঝেনি, কাল মানে তো কাল। এখন ইদানিং কাল, এই দুটো জিনিস একটু ভালো করে বুঝেন। ইদানিং কাল মানে হচ্ছে ইদানিং মানে যে কাল চলতেছে, কাল মানে তো কাল। তো ইদানিং কাল এটা ব্যবহার করা বাহুল্য দোষ, কারণ ভাই কাল শব্দটা আপনার আলাদা করে আর বলা লাগতেছে না, ইদানিং মানেই একটা কাল। কাজেই ইদানিং কাল এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এরপর আমরা প্রায়শই বলে থাকি আকণ্ঠ পর্যন্ত, এটা ভুল। আকণ্ঠ পর্যন্ত। আচ্ছা বলুন তো এই আকণ্ঠ এটার মানে কি? আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। তো এরপর আপনি আবার পর্যন্ত শব্দটা আনলে সেটা ভুল হবে। কাজে আপনাকে হয় লিখতে হবে আকণ্ঠ, এই আকণ্ঠ এটার মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, অথবা আপনাকে লিখতে হবে কণ্ঠ পর্যন্ত, তাহলে আর আনা যাবে না, মানে এই আটা পর্যন্ত অর্থ দেয়। আচ্ছা তার মানে আকণ্ঠ পর্যন্ত এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এরকম আরো বেশ অনেকগুলো বাহুল্য দোষ আছে, যেমন খেয়াল করে দেখেন আমরা লিখি যে আয়ত্তাধীন, আয়ত্তাধীন, এই আয়ত্তাধীন এটা ভুল। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাই আয়ত্তাধীন কেন ভুল? একটু ভালো করে খেয়াল করেন। আয়ত্তাধীন বলতে কি বুঝায় খেয়াল করে দেখেন তো। আয়ত্ত মানে কি? আয়ত্ত মানে হচ্ছে কি যে আপনার অধীনে আছে, আবার অধীন মানে তো অধীনে। তাহলে দেখেন তো আপনি আয়ত্ত আর অধীন দুটো যখন একসাথে যখন ব্যবহার করতেছেন তখন সেটা ভুল হয়ে যাচ্ছে। কারণ ভাই আয়ত্ত মানে কি? কেউ আপনার অধীনে থাকা, অধীন মানে কি? কেউ আপনার অধীনে থাকা। তার মানে আয়ত্ত আর অধীন দুটো যখন একসাথে ব্যবহার করতেছেন তখন সেটা বাহুল্য দোষ হচ্ছে। ব্যাপারটা আই হোপ বুঝতে পেরেছেন। আয়ত্ত আর অধীন একসাথে ব্যবহার করলে ভুল হবে, কারণ আয়ত্ত মানে যা, অধীন মানেও তা। আয়ত্ত মানে যা, অধীন মানেও তা, একই জিনিস। ওকে, এজন্য এটা ব্যবহার করা যাবে না। আর অনেকগুলো বাহুল্য দোষ আছে, যেমন আমরা বলে থাকি কেবলমাত্র, এই কেবলমাত্র এটা বাহুল্য দোষ। আমরা বলে থাকি শুধুমাত্র, এই শুধুমাত্র এটা আবার বাহুল্য দোষ। এখন প্রশ্ন হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র এগুলো বাহুল্য দোষ কিভাবে? সেটা ভালো করে খেয়াল করে দেখি। কেবল মানে কিন্তু মাত্র, যেমন আপনি যদি বলেন যে আজকে ক্লাসে, আপনি ক্লাসে আজকে ক্লাসে মাত্র একজন এসেছে, এনাফ। অথবা যদি বলেন আজকে ক্লাসে কেবল একজন এসেছে, তার মানে দেখেন কেবল আর মাত্র একই অর্থ প্রকাশ করে, শুধু আর মাত্র একই অর্থ প্রকাশ করে। যেমন আজকে ক্লাসে শুধু একজন এসেছে, আজকে ক্লাসে মাত্র একজন এসেছে। কাজে কেবল মাত্র ব্যবহার করা ভুল। আপনাকে ব্যবহার করতে হবে হয় কেবল, না হলে ব্যবহার করতে হবে মাত্র। আপনাকে ব্যবহার করতে হবে হয় শুধু, না হলে ব্যবহার করতে হবে মাত্র। তার মানে কেবল মাত্র। আকণ্ঠটা আবার বলেন, মানে আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, তো আকণ্ঠ বলা যাবে না, ঠিক আছে? আকণ্ঠ পর্যন্ত বলা যাবে না, আকণ্ঠ হলে ঠিক আছে, কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে যদি কণ্ঠ পর্যন্ত হয় তাহলে এরপর আবার আকণ্ঠ পর্যন্ত কেন বলবো? তো ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা এবার আই হোপ আপনারা মোটামুটি বিষয়টা ক্লিয়ার, যে আয়ত্তাধীন এই পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার, কেবলমাত্র, শুধুমাত্র এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার। ওকে, তো আই হোপ বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর আসেন, এরপর আসেন আমরা স্বাক্ষর বানানে প্রায়শই ভুল করে থাকি, যে স্বাক্ষর বানান কখন আমরা এইটা লিখবো, অ্যান্ড স্বাক্ষর বানান কখন আমরা এইটা লিখবো। এই স্বাক্ষর বানানে দুটোর ভিতরে আমরা প্রায় আমাদের ভুল হয়ে থাকে। এখন আসেন স্বাক্ষর বানান নিয়ে আমরা একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল স্বাক্ষর বানান, এই স্বাক্ষর মানে যখন আপনি বফালারটা যখন দিবেন না তখন ওই স্বাক্ষরের অর্থ দাঁড়ায় যে আপনার শিক্ষিত, শিক্ষিত এরকম অর্থ দাঁড়ায়। যেমন আমাদের এলাকায়, যেমন আমি বললাম যে আমাদের জেলায় সাক্ষরতার হার বেশি, তখন আপনি স্বাক্ষরে দেবেন মানে শিক্ষিতের হার বেশি, তখন এটা দিবেন। কিন্তু স্বাক্ষর দ্বারা আরেকটা জিনিস। এরপর দেখেন স্বাক্ষর, এখন স্বাক্ষর এখানে দেখেন বফলা যুক্ত আছে, তাই না? তো বফলা যুক্ত থাকলে আপনি কি করবেন? ওইটা মানে হচ্ছে আপনি ওই যে সাইন, সই অর্থে যেটা ব্যবহৃত হয় এটা, তো সই অর্থে স্বাক্ষর বানানে আবার বফলা যুক্ত হয়। যেমন আমি যদি বলি যে হ্যাঁ আমি দলিলে স্বাক্ষর দিয়েছি, তখন আপনি এই স্বাক্ষরটা ব্যবহার করবেন। তাহলে বফলা যুক্ত স্বাক্ষর মানে হচ্ছে সই, বফলা যুক্ত স্বাক্ষর মানে কি? সই। আর শুধু এভাবে স্বাক্ষর লিখলে সেটা হচ্ছে শিক্ষিত। ওকে, সো আই হোপ এতটুকু পর্যন্ত আপনারা মোটামুটি ক্লিয়ার। আমাকে একটু বলে দেন যে এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার খেয়াল করেন, এখন আসেন কয়েকটা শব্দ আপনাদেরকে একটু বলি, ভালো করে একটু বুঝেন।
দেখেন ইতিমধ্য যে শব্দটা আছে, ইতিমধ্য, এই ইতিমধ্য শব্দটা যে আছে, এই ইতিমধ্য শব্দটা এটা ভুল। আবার বলছি, ইতিমধ্য যে শব্দটা আছে, আমি আবার বলছি ইতিমধ্য, এই ইতিমধ্য যে শব্দটা আছে এটা ভুল। ইতিমধ্য যে শব্দটা আছে এটা ভুল, ঠিক আছে? ইতিমধ্য যে শব্দটা আছে এটা ভুল। আবার বলছি, ইতিমধ্য যে শব্দটা আছে এটা ভুল। ইতিপূর্বে যে শব্দটা আছে এটা ভুল। ইতিপূর্বে যে শব্দটা আছে এটাও ভুল। এই শব্দগুলো আপনারা একটু মনে রাখবেন। ইতিপূর্বে এই শব্দটা ভুল। এখন আসেন, প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এগুলো সঠিক শব্দ কি? মনে রাখবেন, ইতিমধ্যে না লিখে আপনাকে লিখতে হবে ইতোমধ্যে। এই ইতোমধ্যে এইটা কিন্তু শব্দটা সঠিক। ইতিপূর্বে এটা এভাবে লেখা যাবে না, ইতিপূর্বে এটা এভাবে লেখা যাবে, এটাকে লিখতে হবে ইতোপূর্বে, ইতোপূর্বে। ওকে, তাহলে দেখেন নিচের বানান দুটো শুদ্ধ আর উপরের বানান দুটো ভুল। ওকে, ইতিমধ্যে না, ইতিপূর্বে না। সো এগুলোকে এভাবে মনে রাখতে পারেন। এই বানানগুলোতে রসিকা থাকলে সেটা ভুল, রসিকা থাকলে সেটা ভুল। তো আপনাকে লিখতে হবে ইতিমধ্যে, ইতোমধ্যে অথবা ইতোপূর্বে। ইতোমধ্যে না হলে ইতোপূর্বে, এই দুটো আমাদের শুদ্ধ এবং সঠিক শব্দ। ওকে, আচ্ছা এইবার আসেন, এরপর আসেন এগুলো যা শব্দের বানান আর কি, আপনাকে আলাদাভাবে মনে রাখতে হবে। এরপর আমরা প্রায় বলে থাকি যে সম্প্রতিকালে, এই সম্প্রতিকালে এটাও ভুল, ওই যে ইদানিং কালের মতো। আচ্ছা বলেন তো সম্প্রতি মানে কি? সম্প্রতি মানে এমন একটা কাল যে কালটা চলতেছে। সম্প্রতি মানে কি? সম্প্রতি মানে এমন একটা কাল যে কালটা চলতেছে, সেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে সম্প্রতিকাল। এখন এই তার মানে এটা ভুল, আমাদেরকে লিখতে হবে সম্প্রতি, যে সম্প্রতি দেশে করোনার আবির্ভাব বেড়েছে বা সম্প্রতি দেশে দ্রব্যের মূল্য বেড়েছে। কাজে এটার সাথে আবার কাল আনার দরকার নাই, একই রকম ভাবে। ভাই ভুল কোনটা রাইট? ভুল বানানটা রস্যিকার দিয়ে হবে, এটা দীর্ঘিকার দিয়ে হবে না। আমরা অনেকে ভুল করি, ভুল বানানটা লিখতে আমরা ভুল করে ফেলি। আচ্ছা এরপর আসেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, চলাকালীন সময়, এটা খুব আমরা বেশি করে ব্যবহার করি, চলাকালীন সময়। আচ্ছা এই চলাকালীন সময় এটা ব্যবহার করা যাবে না, এটা ভুল হবে। যেমন আমরা প্রায়শই বলে থাকি যে স্কুল ক্লাস চলাকালীন সময় বাইরে যাওয়া যাবে না, এটা ভুল। বাইরে দেখেন কালীন মানে কি? কালীন মানে সময় না, চলাকালীন এটার মানে কি? শুধু চলাকালীন এটার মানে কি? এটার মানে হচ্ছে চলার সময়। তাহলে এটা মানে যদি চলার সময় হয়, তাহলে আপনি এরপরে আবার সময় কেন আনলেন? তো এইটা ভুল, আমাদেরকে লিখতে হবে চলার সময়। তো আপনি যদি বলেন চলাকালীন সময়, তখন এটার মানে দাঁড়ায় চলাকালীন সময়, মানে চলার সময়। কাজে লিখতে হবে কি? শুধু চলাকালীন। লিখতে হবে কি বলেন তো? শুধু চলাকালীন লিখতে হবে। শুধু চলাকালীন লিখলে চলা মানে হচ্ছে কি, আর চলা মানে চলতেছে, আর কালীন মানে হচ্ছে সময়, মানে চলার সময় শেষ। চলাকালীন সময় ব্যবহার করা যাবে না। অথবা আপনি এটা লিখতে পারেন যে চলার সময়, এটা লিখলেও ভুল নাই। চলার সময় এটা লিখলেও আপনার কি নাই, ভুল নাই। ওকে, সো আই হোপ ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। ওকে, আচ্ছা এরকম আরো কিছু রয়েছে, যেমন আমরা প্রায়শই বলে থাকি ফলশ্রুতিতে। এই ফল মানে তো ফল, শ্রুতি মানে হচ্ছে শোনা। তো ফলশ্রুতিতে বলা যাবে না, এটা ভুল। আমাদেরকে বলতে হবে ফলে, বলতে হবে যে ছেলেটি লেখাপড়া করেনি, ফলে খারাপ রেজাল্ট করেছে, এইভাবে লিখতে হবে। এরপর আমরা লিখে থাকি একত্রিত, এই একত্রিত বানানটা ভুল, একত্রিত না একত্র লিখতে হবে। এখানে অহেতুক ইত প্রত্যয় যুক্ত করার কারণে এটা প্রত্যয়জনিত ভুল। সো লিখতে হবে একত্র, নট একত্রিত। ইত প্রত্যয় আনলে সেটা কি হবে? সেটা ভুল হবে। এরপর আসেন আরো কিছু বানান আছে, যেমন গড্ডালিকা প্রবাহ নাকি গড্ডলিকা প্রবাহ। বুঝতে পেরেছেন? তো অ্যাকচুয়ালি শব্দটা মানে হচ্ছে ভেড়ার পালকে বুঝায়। তো ভেড়ার পাল, ভেড়া মানে গড্ডল মানে হচ্ছে ভেড়া। সুতরাং আপনাকে লিখতে হবে কি? গড্ডলিকা প্রবাহ। কি লিখতে হবে বলেন তো? গড্ডলিকা প্রবাহ। ঠিক আছে, সো লিখতে হবে কি? গড্ডলিকা প্রবাহ। এখন অনেকেই যারা গড্ডালিকা লিখেন তারা কিন্তু ভুল লিখেন, এখানে আকার যুক্ত করা যাবে না, গড্ডালিকা না। কারণ গড্ডল মানে কি? গড্ডল মানে ভেড়া, সো ভেড়ার পাল বুঝাতে। এরপর আসেন আমরা প্রায়শই বলে থাকি কর্তৃপক্ষগণ। এই কর্তৃপক্ষগণ এটা ভুল, কর্তৃপক্ষগণ এটা ভুল। কেন এটা ভুল খেয়াল করে দেখেন। এখন খুব ভালো করে বুঝেন কর্তৃপক্ষগণ এটা কেন ভুল। দেখেন তো কর্তৃপক্ষগণ মানে কি? কর্তৃপক্ষগণ। এখন এইটা না লিখে আপনাকে শুধু কর্তৃপক্ষ লিখতে হবে, কারণ ভাই কর্তৃপক্ষ কিন্তু সাধারণত একজন হয় না, অনেকজন হয়। এই জন্য শেষে আবার যে গণ আনে এটা ভুল। এরকম আরো অনেক শব্দ রয়েছে, যেমন আমরা ওই যে পড়েছি সকল আলেমগণ, এটা ভুল। সকল আলেমগণ এটা তো আমরা ওই যে বাক্য প্রকরণের ক্লাসে পড়েছি, সকল মানেই সব, গণ মানেই সব। এই জন্য দুইটা একসাথে আনলে সেটা কি হয়ে যাবে বলুন তো? সেটা ভুল হয়ে যাবে, ওকে। এরকম অনেক রয়েছে, যেমন আমরা প্রায়শই বলে থাকি বিবিধ প্রকার। এই বিবিধ প্রকার এটা ভুল, বিবিধ প্রকার এটা লেখা যাবে না, বিবিধ প্রকার না, এটা লিখবো না। আমরা লিখবো কি? বিবিধ লিখবো। আমরা লিখবো বিবিধ প্রকার না, লিখবো কি? বিবিধ। অথবা মানে বিবিধ মানেই অনেক, আবার প্রকার মানেই অনেক, কাজে বিবিধ প্রকার লিখলে সেটা ভুল হয়ে যাবে।
এরপর আসেন ভারী বানানে আমাদের বেশ পার্থক্য রয়েছে। ভারী বানান আমরা এভাবেও লিখতে পারি, ভারী বানান আমরা এভাবেও লিখতে পারি। এখন দুটোই সঠিক। হ্যাঁ, মনে রাখবেন যখন খুব বুঝাবে, খুব বুঝালে এই ভারী বানানে খুব, তখন আপনি রসিকার দিবেন। যেমন আমি যদি বলি যে ছেলেটি ভারী মিষ্টি, এখন দেখেন ছেলেটি ভারী মিষ্টি, এখানে আপনি খেয়াল করে দেখেন ছেলেটি ভারী মিষ্টি, এই যে এখানে যে ভারীটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে খুব মিষ্টি। ছেলেটি ভারী মিষ্টি, এটার মানে কি খুব মিষ্টি। ভাই এখন থেকে কিভাবে প্রশ্ন আসে দু একটা দেখালে ভালো হতো। কিভাবে প্রশ্ন আসে অবশ্যই দেখাবো, বাক্য শুদ্ধিকরণ করে এরপর দেখাবো। মানে আপনাকে ওই বাক্য দিয়ে বলবে যে আপনাকে, মানে বলবে যে নিচের কোনটা শুদ্ধ বানান, কাজে আপনাকে শুদ্ধ বানান, অথবা একটা সেন্টেন্স দিয়ে বলবে এই সেন্টেন্সে মানে ভুলটা কি, হ্যাঁ, অথবা সেন্টেন্স দিয়ে একটা সেন্টেন্স দিয়ে বলবে এই সেন্টেন্সের শুদ্ধ শব্দ কি। প্রশ্ন ভুল দেওয়া থাকবে, শুদ্ধ শব্দ আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এবার আসেন আগে কনসেপ্ট বুঝেন। এরপর দেখেন ভারী, এখন ভারী বানান এই রসিকার দিয়ে এটা মানে হচ্ছে খুব, আর দীর্ঘিকার যুক্ত যে ভারীটা থাকে, দীর্ঘিকার যুক্ত যে ভারী থাকে ওই ভারীর মানে কি, দীর্ঘিকার যুক্ত যে ভারী থাকে ওই ভারীর মানে হচ্ছে ওজনদার। কি ওজনদার? যেমন আমি যদি বলি যে ভারী, হ্যাঁ ভারী, ভারী বস্তা, তার মানে ভারী বস্তা বলতে কি বোঝায়, যে খুব বস্তা না, যারা বোঝায় যে ওজনদার বস্তা। কাজেই দুটোর পার্থক্যটা মোটামুটি আমাদের আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, আই হোপ মোটামুটি এই পয়েন্টগুলো আমাদের ক্লিয়ার।